বেশ চলছে আর কি। আজ 1 জুন 2026। শুভেন্দু অধিকারীদের মন্ত্রিসভায় আরও 35 জন শপথ নিলেন। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তৈরি হলো। আর ঠিক সেই দিনেই দ্বিধা বিভক্ত হয়ে গেল তৃণমূল। আমি কতদিন ধরে বলে আসছি, তৃণমূল 6 মাস টিকবে কি? এই দলটা 6 মাস থাকবে কি? অভিযোগ কি? কেন দ্বিধা বিভক্ত হলো? সাসপেন্ড করা হলো, বিতাড়িত করা হলো দুজনকে, ঋতুব্রত সন্দীপন। তাদের অভিযোগ ছিল তাদের সই জাল করে নাকি বিরোধী দলের বিধায়কদের সই জমা দেওয়া হয়েছে বিধানসভায়। তারা সই করেনি, তাদের সই জাল করেছে নাকি। মানে আমরা অনেক জালের কথা ইতিমধ্যে দিন রাত বকে গেছি। মানে জাল নথি, জাল কাগজ, জাল কমিশনের জাল, অমুক জাল, সাদা কাগজে সাদা খাতায় জাল, জালি মানে অমুক জালি তমুক, দুর্নীতির অমুক, দুর্নীতি তমুক, কত কি বলেছি। সই জালটার আলোচনা তেমন করে হয়নি। আচ্ছা, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জাল, ক্ষমতায় থাকার পরে যা যা জাল জালি গল্পগুলো শুনছিলাম, ক্ষমতা থেকে চলে যাবার পরও জাল সই। জাল অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে অসুস্থ হয়নি, সে নিজেই যে নিজের জামা ছিঁড়ে দিয়েছে বলে খবর। সোনারপুরে জাল ছিঁড়ে দেওয়া, জাল কাপড় চোপড় ছিঁড়ে দেওয়া। ঋতুব্রত, একটু বলতে হবে, তার সই নাকি জাল করা হয়েছে, তার মনে বড় ব্যথা। কি অনৈতিক কাজ রে বাবা, তার সই জাল হয়েছে। সে একদম আর মমতা ব্যানার্জির কাছে যায়নি, মমতা ব্যানার্জিকে লাগবে না, এখন ডাইরেক্ট স্পিকারের কাছে অভিযোগ করেছে যে মমতা ব্যানার্জির দলবল নাকি তার সই জাল করেছে। সন্দীপনও তাই, স্বর্ণকমল সাহা। মমতা ব্যানার্জি তাকে আশীর্বাদ না করলে স্বর্ণকমল সাহা কোনো জায়গায় সাহায় থাকতো না। তার ছেলে সন্দীপন সাহা নীতি আদর্শের কথা বলছে। ও বাঙালি জাতি, পাল্টি কাকে বলে দেখুন। ঋতব্রত না, বামেদের লোক ঋতব্রত, মানে মধু খাবার জন্য কত চেষ্টা এটা করেছে। কেন ভালো করে বুঝুন। এটা কি মমতা ব্যানার্জি বা তৃণমূল পার্টির প্রতি গভীর অনাস্থা, মানে গভীর ঘৃণা? তাহলে ছিলিস কেন, গিয়েছিলিস কেন করে? গভীর ঘৃণা নাকি? ঘৃণা এমনভাবে হয় নাকি? তৃণমূল কি আগে ভালো ছিল, এই মুহূর্তে খারাপ হয়ে গেল? হেরে যাওয়ার পরে খারাপ হয়ে গেল তৃণমূল? তার আগে ভালো ছিল। হ্যাঁ, তৃণমূল তাকে নিয়ে রাজ্যসভায় পাঠিয়েছিল, তাকে তৃণমূলের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় নেতা করেছিল। আচ্ছা, মানুষ কত অকৃতজ্ঞ হতে পারে না? যেমন বাবুল সুপ্রিয়কে দেখেছি, মুঝে বাবুল চাইয়ে, প্রধানমন্ত্রী বলেছিল, তাকে মন্ত্রী বানিয়েছিল। যেই মন্ত্রীতে চলে গেল সঙ্গে সঙ্গে জাম করে বলো বাঙালি জাতি। কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা এখন সাধুদের পাঠশালা হয়ে গেল। সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জি যে মহৎ লোক হতে পারে না। এই পৃথিবীকে ধন্য করেছে আবুল বাসার বলছে, মমতা ব্যানার্জি ধন্য করে দিয়েছে পৃথিবীকে। পৃথিবীর ইতিহাসে এমন ধন্যময় পৃথিবীর মানুষ দেখা যায় না। মমতা এক উজ্জ্বল দৃষ্টান্ত গোটা পৃথিবীর জন্য। হঠাৎ করে নীতি আদর্শ, সন্দীপন বলছে এই দলে নীতি আদর্শ বলে কিচ্ছু নেই, এরা নৈতিকতার কোনো কিছু মানে না। কেন এই 1 মাস 1.5 মাস আগে তাহলে টিকিট নিলেন কেন? মাশরুম আক্তার তো টিকিট নেয়নি। হ্যাঁ ঋতব্রত বাবু, আপনার পূর্ব উলুবেড়িয়া আপনি জিতেছেন না, জেনে রেখে দিন। ওখানে আপনার প্রতিপক্ষ বিজেপি থেকে ছিল যে ছেলেটি রুদ্রপ্রসাদ, হ্যাঁ ওই জায়গায় আমাকে দাঁড় করানোর প্রসঙ্গ ছিল। আপনি জিতে গেছেন না, ঘাড়ে মাথা ছিল না, আমি দাঁড়ালে আপনি জিততে গিয়ে ওরা দেখে নিতাম। খুব জোর বেঁচে গেছেন। কাজী মাসুম আক্তার যদি পূর্ব উলুবেড়িয়া দাঁড়াতো, আমার জন্মস্থান ওইদিকে, কত ধানে কত চাল বুঝিয়ে দিতাম। বিবিধ কারণে আমার ওখানে দাঁড়ানো হয়নি, আলোচনায় ছিলাম আমি এই জায়গায়। হ্যাঁ, ওরাও জানতো, উলুবেড়িয়ার লোকজনও জানতো, চেয়েছিল ভীষণভাবে ওরা। আর উলুবেড়িয়া পূর্বের যে ঋতব্রতকে যারা জিতিয়েছে তারা মূলত মুসলমান সম্প্রদায়, মানে 46% মুসলিম ওখানে। তাদের বলি দেখুন, বিজেপিতে আসার জন্য কি উন্মাদ হয়ে গেছে আপনার ঋতব্রত। আপনার রুদ্রপ্রসাদকে ভোট দিলেন না, ও বিজেপির লোক, হিন্দু, তাই দিলেন না। কিন্তু আপনার ঋতুব্রতকে দিলেন না, যার বিরুদ্ধে এত ধরনের অভিযোগ। আমি অভিযোগগুলো আর বলবো না। সে এখন নীতি আদর্শের কথা বলছে। সন্দীপন বলছে
তৃণমূলের কোনো নীতি কোনো করে ছিল, এরা নীতি নৈতিকতা কাকে বলে জানে, তার ছিলিস কেন, গিয়েছিলিস কেন রাজকেল, গিয়েছিলিস কেন বলা, কেন মাসুম আক্তার কি কম সুযোগ পেয়েছে নাকি? যায়নি তো, মাসুম আক্তার যেতে যায়নি, জীবন বিপন্ন রেখেও যায়নি, তোরা গেলি কেন? আমি তৃণমূলের লাইন ধরে লোকদের বলতে পারি, গেলি কেন তোরা? বলছে ভয়ে গেছি, অনেকে বলছে আমরা ভয়ে বলতে পারিনি। মাসুম আক্তার বলতে পারে কি করে? সেও তো বাংলার লোক, সেও তো পশ্চিমবঙ্গ সরকারের মমতার আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে কাজ করেছে, অহংকার করছি না, উদাহরণ দিচ্ছি, নিজে উদাহরণ হতে চেয়েছি। সারা জীবন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসু আর স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ, একটা নেতাজি, একটা রবীন্দ্রনাথ, একটা বিবেকানন্দ, আর চলবে না, কতদিন ধরে চলবে? 140 কোটির মধ্যে এরকম বিবেকানন্দ রবীন্দ্রনাথ বেরোতে হবে, তবে দেশ বাঁচবে। এই একটা নিয়ে ঘর সংসার করলে চলবে না। আমি পরিষ্কার করে বলছি, আমি পরিষ্কার কথা বলা বিশ্বাস করি। আমি একটু পরিবর্তন দরকার ছিল। ঋতব্রত বলছে কি যে 80 জনের মধ্যে 50 জন ইতিমধ্যে আমার দিকে চলে এসছে, আমি নব তৃণমূল তৈরি করে দিয়েছি। মানে ঋতব্রতর কথা অনুযায়ী যে তার এতটা শক্তিশালী, এতটা পাওয়ার, কে তার পেছনে আছে জানি না, যে সে মমতা ব্যানার্জিকে ওভারটেক করে নতুন একটা তৃণমূল তৈরি করে ফেলল। ও মমতা ব্যানার্জি, আপনাকে বলেছিলাম না, আপনার দলের সাথে যারা ঘুরে বেড়ায়, আপনাকে যারা পদলেহন করে, আপনাকে যারা রানী রাসমণি বলেছে, আপনাকে যারা ওই মা সারদা বলেছে, আপনাকে যারা স্বামী কি নাম রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, আপনার ভাইপোকে যারা স্বামী বিবেকানন্দ বলেছে, আপনাকে যে লোকেরা আল্লাহ বলেছে, প্রত্যেকেই আপনাকে নির্বোধ বানিয়েছে, বোকা বানিয়েছে, মুরগি করেছে। আপনাকে মুরগি করেছে, বোকা বানিয়েছে আবুল বাসার, জয় গোস্বামী, ওই কবির সুমন। আচ্ছা, কবির সুমন যে আপনাকে মুরগি বানাতে, তার চিকিৎসা, বার্ধক্যে তার চিকিৎসার জন্য টাকা পয়সা পাওয়া, যাতে উঠবার নোয়াটা ভর্তি হতে পারে, তার জন্য তার প্রমাণ দেবে একটা। আপনি বুঝতে পারেননি না? আমি বুঝতে পেরে গেছি, অনেকদিন আগে বুঝে গিয়েছিলাম। তার প্রমাণ হচ্ছে, উনি যখন এমপি হয়েছিলেন তখন উনি বলেছিলেন, দক্ষিণ 24 পরগনার উনি যাদবপুরের এমপি ছিলেন, বলেছিলেন তৃণমূল দলে শুধু খাও খাও খাও। এই খাও 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 শব্দটা ওনার কথা ছিল, জানেন তো। উনি জানে দলটা পূর্ণাঙ্গ চোর, তারপরেও পদলেখন দরকার ছিল। তাই কাজী মাসুম আক্তারকে উনি ফোন করে চাড্ডি বলেছিলেন, এই কাজী মাসুম আক্তার চাড্ডি, আমি নাকি চাড্ডি। তা কাজী মাসুম আক্তার এখন কোথায়, আর কবির সুমন কোথায়? তিনি বিখ্যাত গায়ক, সে তুলনা আমি কিছুই নয়, মর্যাদায় বলছি। আমি ওদেরকে সতর্ক থাকতে বলছি, আপনারা রাস্তাঘাটে বেশি বেরোবেন না, বেশি গান গাইতেও বেরোবেন না, অসুবিধা আছে। আজকে আমরা এটা দেখছি, উল্টো দিকে মন্ত্রিসভা গঠিত হলো। অতি সাধারণ বেশ কিছু মানুষজন যারা এবারে টিকিট পেয়েছিল, তারা মন্ত্রিসভায় এলো না, কাটবানি দিতে হয়নি, কাউকে টাকা দিতে হয়নি। মদন মিত্র সাহেব কেমন আছেন? আপনি তো বলেছিলেন না, তৃণমূলের ছোটোখাটো পদ, ব্লক লেভেলের ছোট পদ পেতে গেলে 10 লাখ দিতে হয়, আর মন্ত্রী পদ পেতে গেলে 10 কোটি দিতে হয়। আপনি যখন এমএলএ হয়েছিলেন তখন আপনার নাকি শক্তি ছিল না, আপনার নাকি ক্ষমতা ছিল না, আপনার খুব দুঃখ ছিল। আপনি বিশেষ একজনকে বললেন যে আমাকে মন্ত্রী করতে হবে। তিনি কি বললেন? এটা আপনি বলেছেন, বড় বড় টিভি চ্যানেলে বলেছেন। তিনি বললেন 10 কোটি দাও তবে মন্ত্রিত্ব পাবে। তো আমি তো তখন এমএলএ হয়ে 100 কোটি তুলে নিতে চাই, এমএলএ হলে 100 কোটি তোলা যায় কেন বলুন তো? একটু মদন মিত্রকে জিজ্ঞেস করেন, মদন মিত্রকে এমএলএর ক টাকা বেতন? একটা এমএলএর বেতন কাজী মাসুম আক্তারের বেতন হচ্ছে কম। আমি চাকরি করে যা বেতন পাই তার চেয়ে কম। আমি বাসে যাতায়াত করি, আমি মেট্রোয় যাতায়াত করি, অটোয় যাতায়াত করি, আমার গাড়িতে যাতায়াত হয়ে ওঠে না, দেখবেন খোঁজ নিয়ে, পয়সা নেই বলে। হ্যাঁ, আমি ওটা দেখাতেও চাই না। আর মদন মিত্রী আমার চেয়ে বেতন কম, এমএলএ হিসাবে বলছি। 100 কোটি পেল থেকে, ওর বাবার সম্পত্তি ছিল 100 কোটি। উনি বললেন আমি তো এমএলএ 100 কোটি সংগ্রহ করে নিয়েছি, তাহলে 100 কোটির মধ্যে 10 কোটি দিয়ে দিই, টক্কা অথবা ফক্কা, হয় 10 কোটি, ও তো গোপনে দেওয়া কালো টাকা, 10 কোটি দিয়ে আমি হয় মন্ত্রী হবো, নাহলে মন্ত্রী হবো, 10 কোটি চলে যাবে, আমার তো লোকের টাকা সব। 10 কোটি দিলাম, মন্ত্রী হয়ে গেলাম। আচ্ছা, 10 কোটি টাকা তাহলে নিয়েছিল কে? হয় মমতা নাহলে অভিষেক, মানে মন্ত্রী করে মালিক থেকে দুজন। এতেই তো মদন মিত্রকে একটু জেরা করা দরকার, আপনি 10 কোটি কাকে দিয়েছিলেন বলুন? তাহলে এই টাকা দিয়ে হয় সব। হ্যাঁ, বিজেপিতে যারা মন্ত্রী হয়েছে খোঁজ নিয়ে দেখুন তো কে কাকে টাকা দিয়েছে, কিচ্ছু দেয়নি। দুবেলা ভাত জোটের এমন লোক মন্ত্রী হয়েছে। একে বলে যোগ্যতা, একে বলে জনগণের সরকার, একে বলে জনগণের মন্ত্রিত্ব। আমি আজকে সোশ্যাল মিডিয়া বলেছি, টিভি চ্যানেলও বলেছি ইতিমধ্যে, এই মন্ত্রিসভার যারা মন্ত্রী, তারা এই পশ্চিমবঙ্গের মানুষের কি
পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলি প্রদত্ত, তারা সেবা করবে পশ্চিমবঙ্গের মানুষের, সেই শপথ ভারতের সংবিধানকে স্পর্শ করে তারা নিয়েছে। আর বাঙালি জাতি সাবধান হতে হবে, রন্ধে রন্ধে দুর্নীতি ঘুরে বেড়াচ্ছে, কোনো দুর্নীতি তাদের স্পর্শ না করে। যদি করে, মাসুম আক্তারের আওয়াজ বন্ধ হবে না। বাংলায় একটা কথা চল আছে, যে লঙ্কায় যায় সে রাবণ হয়। এই মিথকে মিথ্যে প্রতিপন্ন করতে হবে। লঙ্কায় গিয়েও কেউ কেউ রাবণ হয় না। আমি বারবার বুকটুকে বলেছিলাম যে লঙ্কায় গিয়েও রাবণ হয় না এমন পশ্চিমবঙ্গবাসী এখনও আছে। তাদের কোনো মূল্যায়ন হয়নি, তাদের মূল্য দেওয়া হয়নি, তাদের গুরুত্ব দেওয়া হয়নি, এখনও আছে। আমার মন্ত্রী, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এই মন্ত্রিসভাতেও আছে। হ্যাঁ, তারা লঙ্কায় গিয়ে কেউ রাবণ হবে না। মাননীয়া, মনে পড়ে মদন মিত্তির কথা? আপনার দলে টাকা না দিলে কেউ মন্ত্রী হয় না, এমএলএ হয় না, ছোট ব্লকের সামান্য পদও পায় না। বিজেপিতে এই দল, এই সরকার, শুভেন্দু অধিকারী সরকার, আমি যতদূর জানি একটা লোকও কাউকে কিছু দিয়েছে জানা নেই। যোগ্যতা নিরিখে, মূল্যায়নের নিরিখে না, বিখ্যাত পণ্ডিত, বিরাট ক্ষমতাশালী, এরম নিরিখে নয়। যে যার অঞ্চলে তার গ্রহণযোগ্যতা রয়েছে, কিছু কাজ করেছে, কিছু প্রয়োজন তাদের ছিল, কিছু লোকের প্রয়োজন তারা মিটিয়েছে, ক্ষুদ্র কাজ কিন্তু কাজ। হ্যাঁ, তারা মন্ত্রিসভায়। আমি শুভেন্দু অধিকারী সরকারকে বলবো, রাজ্যে প্রচুর যোগ্য লোক আছে, রাজ্যের শিক্ষা দপ্তরকে বেশি করে, যেহেতু শিক্ষা দপ্তরের মানুষ আমি। হ্যাঁ, সঠিক লোকদেরকে সঠিক কাজে লাগিয়ে মন্ত্রীদের সাহায্য করতে পাঠান। মন্ত্রীরা যাতে দিশা খুঁজে পায়, পথ খুঁজে পায়, কীভাবে রাজ্যকে পরিচালনা করবে, সেটা কিছু লোকের যারা ডাইরেক্ট শিক্ষার সাথে যুক্ত, দীর্ঘদিন ধরে শিক্ষার জন্য আন্দোলন করেছেন, শিক্ষার জন্য রক্ত দেওয়া মানুষ রয়েছে সমাজে, তাদের কাজে লাগান। দিদি লাগায়নি, তারা কেঁদেছে, চোখের সামনে পাপ দেখেছে, এবার আপনারা কাজে লাগান। সংখ্যালঘুদের উন্নয়ন প্রকৃত অর্থে কোথায়, কীভাবে জাতিকে বাঁচানো যায়, তাদের জন্য কারো কারো বুক ফাটা আর্তনাদ ছিল, কাজ ছিল, তিতিক্ষা ছিল, ত্যাগ ছিল, আত্মত্যাগ ছিল, বলিদান ছিল। কাজে লাগান। তারা জানে, তারা স্টিচিং করতে জানে, রিপেয়ারিং করতে জানে, ফাঁকগুলোকে তারা ফাঁক পকড় ধরে অপরাধীদেরকে জেলে ঢোকাতেও জানে, সবটি জানে। তেমন প্রত্যেকটা দপ্তরে দপ্তরে আপনারা খোঁজ খবর নিন, শিক্ষা বাঁচুক, স্বাস্থ্য বাঁচুক, হ্যাঁ, সংখ্যালঘুরা বাঁচুক। তারা চূড়ান্ত অন্ধকারে নিমজ্জিত, চূড়ান্ত অন্ধকারে। তারা কিছুটা আতঙ্কিত বলা যায়, কিন্তু তারা বুঝে গেছে যোগ্যতার নিরিখেই মূল্যায়ন হয় এই সরকারের আমলে, কোনো তোষণের নিরিখে নয়। তারা বুঝে গেছে, তারা বুঝে গেছে কত ধানে কত চাল। তাই তারা গোবলি বন্ধ করে গরুকে জাতীয় পশু করার জন্য স্লোগান তুলতে বাধ্য হয়েছে। ভেতর থেকে নয় কিন্তু, ভাববেন না হঠাৎ তারা উদার হয়ে যায়নি, পরিস্থিতি তাকে বাধ্য করেছে। হ্যাঁ, পরিস্থিতি তাদেরকে অনেক সঠিক পথে চালিত হতে বাধ্য, আগামীতেও করব। আমি পরিষ্কার করে আজকে এই ভিডিওটা করলাম। তৃণমূল দ্বিধাবে ভক্ত, কার সাথে? ঋতব্রতর সাথে নাকি 50টা বেলে আছে। গতকালকে দিদি যে সভা ডেকেছিলেন, সেখানে 80 জনের মধ্যে মাত্র 20 জন উপস্থিত ছিল। 60 জন দিদির অনুপ্রেরণা ইতিমধ্যেই হারিয়েছে। ওই 60 জনের মধ্যে 50 জনকে ঋতব্রতর সাথে চলে গেছে নতুন তৃণমূলে, নব তৃণমূলে। দিদি, আপনার হাল দেখেছেন? ঋতব্রত যে দাবি করেছে তা যদি সঠিক হয়, আমি ন্যায় অন্যায় যাচ্ছি না, এটা ন্যায় অন্যায় আপনি দেখুন না, পাপপূর্ণ আপনি দেখুন না। আপনি তো থেকে লালন পালন করেছেন, আপনাদের তো, আপনার চোখের সামনে তো কাজী মাসুম আক্তাররা খুব গুরুত্বপূর্ণ হয়নি। তাই পদ্মশ্রী সম্মান পাওয়ার পর কোনো দিন একটা কোনো জায়গায় আপনার সরকারের পক্ষ থেকে আমাকে সম্মান জানানো হয়নি, কোথাও রাখা হয়নি, কোনো পরামর্শও নেওয়া হয়নি। আমাদের মতো কাউকে না, শুধু আমি কেন, আমি আমার কথা বলছি কারণ আমি নিজে উদাহরণ বলে বলছি। রাখা যেতে পারত, একটু গুরুত্ব দেওয়া যেতে পারত। দেশ মাতা যাকে সম্মান দেয়, বাংলা তাকে অসম্মান করে, এটা বাংলার লজ্জা। এটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বললাম, নিজের অহংকে জানানোর জন্য বললাম না। একদিনের জন্য ডাকেননি, আপনার ঋতব্রত দরকার ছিল, দিয়েছ তো। ওই কি করে বলে, ঝামাটামা কোথায় ঘষে দেয় একটা, ওরম দিয়েছে তো। সেই ঋতব্রত দাবি করছে আমি দিয়ে দিচ্ছে বড়, আমি অভিষেকের চেয়ে বড়। নেট ঠেলা, হায় রে তৃণমূল, যায় রে তৃণমূল। তার সাথে নাকি 50 জন আছে। আচ্ছা, ইতিমধ্যে যদি ঋতুব্রতের সাথে 50 জন সত্যিই চলে যায়, হাতে রইলে 30 জন, তাহলে কে বড়? এই দীর্ঘদিন ধরে 30 বছর ধরে, 40 বছর ধরে দিদি রাজনীতি করলেন, বিরোধী রইলেন দীর্ঘদিন ধরে, 15 বছর ক্ষমতা রইলেন। আপনার এত সক্ষমতা একদিনই শেষ। ঋতব্রত আপনাকে চ্যালেঞ্জ করে দিয়েছে,
আপনার সাথে তাহলে 30 জন রইল, নাকি ঋতুব্রতের সাথে 80 জনই চলে যাবে, গিয়ে তারা রিজাইন দিয়ে নতুন ভোটের বন্দোবস্ত করবে, নাকি তারা বিরোধী আসনে বসবে? 78 জনের মধ্যে 2 জন ইতিমধ্যে অন্য আসনে বসবে, বাকি 80 জন তাহলে বিরোধী দল থাকবেন তো? কুণালবাবু একটু ভেবে দেখবেন। দিদি অসুস্থ হয়ে যাবেন না, আপনাকে বেঁচে থাকতে হবে এই দিনগুলো দেখার জন্য, এই শিক্ষাগুলো দেখার জন্য। কারণ এই শিক্ষা আগামী পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা দীক্ষা। এই শিক্ষাটা দরকার। পাপের ফল কেমন ভয়ঙ্কর হয়, কেমন বিষের হয়, বিষে বিষে বিষম ক্ষয়। দেখেছেন আপনাদের কেমন তিলে তিলে ক্ষয় হচ্ছে। যে ঋতুব্রতরা পাপ করেছিল বলে সিপিএম তাড়িয়ে দিয়েছিল, সেই বিষ কামড়িয়ে নিয়েছেন। আর আবদার বিষ আর ঋতুব্রতর বিষ বিলে বিষে একেকার। কে জিতবে কে হারবে আগামী বলবে। ধন্যবাদ।